হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় চলে যাই। ট্রেন হতে স্টেশনে পা রাখলো নিশাত। অল্প কিছুক্ষণের মাঝেই ঝকঝক ঝকঝক শব্দ করে সেই স্থান ত্যাগ করলো লম্বা ট্রেনটি। গভীর রাতের গাঢ় আধারে স্টেশনে তেমন লোকজন খুঁজে পেল না সে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের পথে অগ্রসর হলো। মনে পড়ল গত 1 বছরের কথা। বাবা মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসা, চাকরির সন্ধানে ঢাকায় আশ্রয় নেওয়া। তবে আজকাল কি মুখে বললে চাকরি পাওয়া যায়? এর জন্য যে কঠোর পরিশ্রম করতে হয়। সর্বশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার ভাগ্যে একটা ভালো চাকরিই জুটেছে। যদিও এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু পেয়েছে তো। পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারাটাই মূল বিষয়। 1 বছর ধরে বাবা মায়ের মুখ দর্শন হয় না তার। বিষয়টা ভাবতেই কেমন এক সূক্ষ্ম ব্যথা বুকের মধ্যে চিনচিন করে ওঠে। এই 1 বছরে সে বহুবার চেয়েছিল বাবা মায়ের সাথে যোগাযোগ করতে, কিন্তু এক অদৃশ্য অভিমানের বেড়াজালে চাওয়াটাকে পূরণ করতে পারেনি সে। তার বাবা মাও অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছে যে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে উঠেছিল। তবে আর নয় এই অভিমান। সে খুব শীঘ্রই তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। মায়ের কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাবে। তার জন্যই এখন তার এই গভীর রাতে যাত্রা। বাবা মাকে সে আজ চমকে দিবে। এতদিন পর তাকে দেখে তার বাবা মায়ের রিয়াকশন কেমন হবে, এটা ভাবতেই একরাশ আনন্দ এসে জমা হচ্ছে মনের মাঝে। আজ অফিসে এত কাজের চাপে সময় গিয়েছে দ্রুত। অফিস থেকে সোজা চলে আসছে স্টেশনে, তারপর ট্রেনে ওঠা, আর এখন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একটি গাড়ির অপেক্ষায়। হাতে থাকা ঘড়ির দিকে তাকালো নিশাত। দেখল রাত 2:05। এখান থেকে তার বাড়ি বেশ দূরে, কমপক্ষে 2 ঘন্টার মতো সময় লাগবে। সে অতিষ্ঠ ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। স্টেশনে 2-1 লোক থাকলেও রাস্তায় যেন মানুষের ছায়াটাও নেই, আর না আছে কোনো যানবাহন। এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না। আচমকা পিছতে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতে সে মাথা ঘুরিয়ে তাকালো। মুখ হতেই আপনা আপনি বেরিয়ে এলো, আরে ইসমাইল চাচা যে। লোকটি একগাল হেসে বিরাট গলায় বলল, হ আব্বা, তুমি নিশাত না? জি চাচা, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে যেমন। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। তা দাঁড়ায় আছো কেন? যাও রিক্সায় গিয়া উঠতে পড়ো। তোমার আব্বা আমারে পাঠাইলো তোমারে নিয়ে আইতে। এই রাত বিরাইতে তোমার গাড়িটারি পাইতা না। নিশাতের কপালে ভাস পড়ল। তার বাবা পাঠিয়েছে মানে? ওনার তো জানারই কথা না যে সে গ্রামে আসছে। তাহলে কিসের ভিত্তিতে পাঠাতে বলল? কেউ কি বলছে? পরক্ষণেই ভাবল কেই বা বলবে। সে যে গ্রামে যাবে এই কথা তো সে ছাড়া আর কেউই জানে না। তাহলে এরকম শকিং ভাবনা নিয়ে সে রিক্সায় গিয়ে বসল। ইসমাইল চাচা তাদের পরিচিত। তার বাবার দূরে যে কোনো কাজে গেলে ইসমাইল চাচাকে সাথে করে নিয়ে যায়। ফলে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে ওনার সাথে। কিন্তু আজকের বিষয়টা যে পুরোই গোলমেলে ঠেকছে। মনে অদম্য কৌতূহল শেষমেশ প্রশ্ন করেই বসল, আচ্ছা ইসমাইল চাচা, আমি যে গ্রামে যাব এটা বাবা কি আগে থেকে জানতেন তাহলে? ইসমাইল চাচা রিক্সা চালাতে চালাতে বলল, হ জানতই তো দেখা আমারে কইল, কিন্তু আমি তো কিছুই জানাইনি বাবাকে যে আমি আজ আসবো বাসায়। তাহলে জানলো কিভাবে? তখন ইসমাইল চাচা বলল, হয়তো অন্য কারো কাছ থেকে জানছে। তখন আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম, কিন্তু চাচা এবার আর কিছু না বলে চুপ করে গেলাম। থাক, এই বিষয়ে আর কথা না বাড়াই ভালো। বাড়িতে গিয়ে উদ্ঘাটন করব আসল কাহিনী। নিশাত চারপাশ দেখতে লাগলো। ইতিমধ্যে বেশ অনেকটা পথ ফেলে আসছে। আজ যেন রিক্সার স্পিরিট অন্য দিনের তুলনায় অনেক বেশি। এত দ্রুত
কেউ রিক্সা চালায়? এর জন্যই তো রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট। শেষে একটু বিরক্ত হয়ে বললাম, চাচা একটু আস্তে রিক্সা চালান। তখন চাচা বলল, আস্তেই তো রিক্সা চালাচ্ছি বাপ, এর চেয়ে আস্তে আর কেমনে চালামো? যে কইরেই হোক তোমার 3টার মধ্যে পৌঁছাই দিতে হইব। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা কেন, আপনার কি তাড়া আছে? তখন সে বলল, না তাড়া নেই, তবে পৌঁছাইয়া দিতে হইব। নিশাদের কাছে ওনার আচরণটা কেমন অদ্ভুত লাগলো। তবে এই নিয়ে আর কথা বাড়ালো না সে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান, একটা কাকপক্ষীও খুঁজে পাওয়া যেন দুষ্কর। আজ অমাবস্যার রাত, যেন ঘুটঘুটে অন্ধকার, চারপাশে প্রবল প্রবল নিস্তব্ধতার মাঝে হুট করে ভেসে এলো এক বিরাজমান কণ্ঠেশ্বর, নিশাত আব্বা আজকে না এলেও পাত্তা। নিশাত তৎক্ষণিক প্রশ্ন ছুড়ল, কেন চাচা? তখন চাচা বলল, এমনি। নিশাতের কাছে সবকিছুই কেমন যেন রহস্যজনক ঠেকছে। তার বাড়িতে আসার কথা, বাবা জেনে যাওয়া, ইসমাইল চাচার এই পাগলের মতো রিক্সা চালানো, সাথে এমন রহস্যজনক কথাবার্তা ও আচার-আচরণ। এসব ভাবনার মাঝেই আবারও বেশি আসলো সেই বিরাট কণ্ঠস্বর, আব্বা আইসা বলছি, নাইমা পড়ো। নিশাদের ধ্যান ভাঙল, অবাক হয়ে দেখলো এত তাড়াতাড়ি চলে আসছে। যেখানে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টার মতো সময় লাগতো, সেখানে মাত্র 1 ঘন্টায়। পর মুহূর্তেই ভাবল, যে স্পিডে রিক্সা চালিয়ে যাচ্ছে, দ্রুত না আসে উপায় নেই। সে ভাড়া মিটাতে মানিব্যাগ বের করতেই উনি বলে উঠলেন, তোমার আব্বা আমার ভাড়া দিয়ে দিচ্ছে। ও আচ্ছা, তাহলে গেলাম চাচা, ভালো থাকবেন। তখন সে বলল, তোমার লগে যে ভারী ভারী ব্যাগগুলো, এগুলো একলা নিতে পারবা? চলো আমিও লগে যাই। তখন আমি তাকে বললাম, না না চাচা, আপনার এত কষ্ট করতে হবে না, তাছাড়া আপনি আসার আগ পর্যন্ত আমি একাই নিয়ে আসছি, আমার সমস্যা হবে না। তখন চাচা বলল, না না তাও চলো, আর এই রাস্তাও বেশি ভালো না, এমন মাছ চাই কত যায় না, কি থেকে কি হইয়া যায়, তার থেকে বলো আমিও তোমার লগে যাই, চলো। এরপর আর না করতে পারলাম না, চাচাকে সাথে নিয়েই এগোতে হলো। তাদের বাড়ি যেতে রিক্সা থেকে নেমে বেশ খানিক দূর পথ এগিয়ে যেতে হয়। এই পথটা যানবাহন চলাচলের জন্য বেশি সুবিধার নয়, ফলে পথে তেমন কোনো যানবাহনের চলাচল দেখা যায় না। নিচাত হাঁটতে গিয়ে খেয়াল করল পথটা বেশ কাদাযুক্ত, হয়তো ইদানিং বৃষ্টি হয়েছে। সে অতি সাবধানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কদমে কদমে পা বাড়াচ্ছে। কিছু দূর যেতে পথের এক পাশে একটা ঝোপঝাড় পড়ে, অপর পাশে কিছু ভাঙ্গাচুরা বাড়ি, বহুদিনের পুরনো বটগাছ। এতটুকু পথে দিনের বেলাও গা ছমছম করে, সেখানে তো রাতের বেলায় তো আর কোনো কথাই নেই। ভালো হয়েছে ইসমাইল চাচা সাথে আছে, না হলে একা একা ভয় লাগতো ভীষণ। নিশাত যেই না চোখটা পার করবে, তখনই ভেসে আসলো কিছু অদ্ভুত ভয়ানক কণ্ঠেশ্বর, গায়ে কাটা দেওয়ার মতো কণ্ঠ, বিরাট গলায় গা কাঁপিয়ে যেন কেউ কান্না করছে, হাসপাস করছে। নিশাদের আত্মা কেঁপে ওঠে। এভাবে কি কোনো মানুষ কান্না করে? সেই কান্নার আওয়াজে উৎস খোঁজার চেষ্টায় যখন উন্মুখ, তখনই গায়ে কারো উষ্ণ স্পর্শ পেতেই তড়িঘড়ি করে লাফিয়ে উঠল। ইসমাইল চাচাকে দেখে স্বস্তির শ্বাস ফেললাম, তবে সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। যখন দেখল ইসমাইল চাচার অদ্ভুত দৃষ্টি, এভাবে তাকিয়ে আসছে কেন, কি দেখছে সে? ঠিক তখনই সে শুনতে পেল কিছু আশ্চর্যজনক বাণী। শোনো বাবা নিশাত, তোমার ভালো লেগে করতেছি, অহন যে সোজা হাঁটা ধরবা আর পিছনে ফিরা তাকাইবা না। পিছে মন চাই কেয়ামত হইয়া যাক, তুমি ফিরাও তাকাইবা না, বুঝছো আমার কথা? আর আমার কি হইব না হইব এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার এমনিতেও অনেক কিছু হইয়া গেছে, এখন তুমি আবার আমার প্রশ্ন করো না, তাড়াতাড়ি যাও, বেশি সময় নাই। সমস্ত কথা যেন নিশাদের মাথার উপর দিয়ে চলে গেল। ইসমাইল চাচা এসব কি বলছে, কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না সে, তবে কথার ধরন দেখে এতটুকু বুঝতে পারল সে যে এখানে বেশিক্ষণ থাকা মানে ঘর বিপদের সম্মুখীন হওয়া। তাই এই স্থান যত দ্রুত ত্যাগ করা যায় ততই মঙ্গল।
সেও আর কিছু না বলে ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। আর পিছন থেকে ভেসে আসতে লাগলো কিছু লোমহর্ষক আওয়াজ। তুই দাঁড়া নিশাত, তুই দাঁড়া, তুই চাইস না, ভালো হবে না তোর জন্য, আজই তোর শেষ দিন। এমন বহু কথা ও ভয়ানক আওয়াজ, সাথে প্রবল ভাঙচুরের আওয়াজ কানের কাছে বাড়ি খাচ্ছে ক্রমশ। ভয়ে নিশাদের গা বয়ে টপ 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 করে ঘাম ঝরতে লাগলো। ইসমাইল চাচার কথা মতো সে একটা বারের জন্য পিছনে ফিরে তাকালো না। জীবনে যত দোয়া দূরত আয়ত্ত করেছে সব আজ ভিড় করে আঁকড়াচ্ছে। ভিতরে হৃৎপিণ্ডটা তীব্র বেগে লাফাচ্ছে। অবশেষে অপশন ঘটিয়ে নিজ বাড়ির সামনে এসে পৌঁছালো। সাথে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করলো। কিন্তু ইসমাইল চাচা কোথায়? উনি তো আমার সাথেই ছিলেন, তাহলে এখন কোথায়? চলে গেছেন কি? আচ্ছা, উনি কোনোভাবে আবার ওই বিপদে আটকা পড়েননি তো? সেও কেভাবে স্বার্থপরের মতো ওনাকে একা রেখে চলে আসলো। কিন্তু তখন যে তার মাথাও কাজ করছিল না, ভয়ে সর্বাঙ্গ নেতিয়ে আসছিল। আর ইসমাইল চাচাই তো বললেন যে পিছনে ফিরে না তাকাতে, সামনে যেতে। তাহলে তিনি এখন কোথায়? জুরি জুরি প্রশ্ন মনের ভিতরে। সে বাড়ির দিকে আগায়। বাড়িটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়ির সাথে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। আহা, কতদিন পর গ্রামের মুক্ত পরিবেশে শীতল হাওয়া পাচ্ছে। পানটা একদম জুড়িয়ে গেল তার। সে গিয়ে ঘরের সামনে স্টিলের দরজায় কড়া বেল বাজাচ্ছে। বেশ কিছুক্ষণ বেল বাজার পর নিশাদের বাবা এসে দরজা খুললেন। এতদিন পর চোখের সামনে প্রাণপ্রিয় পুত্রকে দেখে যেন তিনি খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। সাথে সাথে হাঁক ছেড়ে ডাকতে শুরু করলেন, নিশাদের মা, নিশাদের মা, দেখো কি আসছে। বাবা মা দুজনেই পরম স্নেহ ভালোবাসায় আগলে নিলেন নিজ পুত্রকে। একটিমাত্র পুত্র বলে কথা। ঘরে ঢুকতেই নিশাদের বাবা হঠাৎ বলে উঠলেন, কিরে নিশাদ, তুই এই মাঝরাতে একা একা আসলি কিভাবে? তাছাড়া ওই রাস্তাটাও তো ভালো না, তোর কোনো সমস্যা হয়নি তো? আর তুই আসবি সেটা আমাদের আগে জানাবি না? নিশাদ অবাক হয়ে বলল, কেন, তুমিই তো জানতে যে আমি আজ বাড়িতে আসব, তাই তো ইসমাইল চাচাকে পাঠিয়ে দিলে আমাকে নিয়ে আসতে। ইসমাইল চাচাই তো আমার সাথে এতটা পথ ছিল। ইসমাইল নামটি শুনতেই অবাক নয়নে তাকালেন নিশাদের বাবা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। তিনি নিশ্চিত হতে পুনরায় বললেন, তুই সব ঠিক বলছিস তো? তোর সাথে ইসমাইলে ছিল? হ্যাঁ, আমি কি ইসমাইল চাচাকে চিনব না? নিশাদের বাবা ধপ করে বসে পড়লেন। মাথায় হাত দিয়ে বললেন, নিশাদ, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? ইসমাইল গত বছর মারা গেছে। গত বছর তুই যখন রাগ করে ঢাকায় চলে গেলি, তখন তোকে খুঁজতে আমি আর তোর মা একদিন ঢাকায় গিয়েছিলাম, কিন্তু তোকে তো আর খুঁজে পাইনি। তাই হতাশ মনে ফিরে আসছিলাম। সেদিন ফিরতে ফিরতে আমাদের এমন রাত হয়ে গিয়েছিল। ইসমাইলকে আগে থেকে খবর দিয়ে রেখেছিলাম, আসতে সুবিধাই হয়েছিল। সেই দিনও আজকের মতো অমাবস্যার রাত ছিল। আজ যখন আমরা রিক্সা থেকে নেমে ওই পথটা ধরলাম, তখন কেমন এক অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আমি আওয়াজটা কোথা থেকে আসছে দেখতে যেতে চাইলে ইসমাইল আমাকে বাধা দেয়। সে আমাদের সামনে এগিয়ে যেতে বলে, নিজে চায় আওয়াজের উৎস খুঁজতে। আমরা বারবার তাকে নিষেধ করি, কিন্তু সে আমাদের বারণ শোনেননি। আমি যদিও শুনেছিলাম অমাবস্যার রাতে এই পথে মাঝরাত অর্থাৎ রাত ৩টার সময় আসা ঠিক না। এখান দিয়ে যে যায় সে নাকি আর ফিরে আসে না। আমি আবার আগে এসব কথাকে তেমন একটা আমলে নেইনি, কিন্তু সেদিন সব বুঝতে পেরেছিলাম। ইসমাইল তো এই এলাকায় থাকে না, তাই সে নিজেও জানে না। তাকে সেই দিন এতবার না করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। বিনিময়ে কি পেল? মৃত্যু। পরদিন সকালে সেখানে তার লাশ খুঁজে পাই। ইসমাইলের জন্য মনের মাঝে একটা অপরাধবোধ সৃষ্টি হয়েছে, সেটা হয়তো আমার কোনোদিনই ঘুচবে না। নিশাদের মস্তিষ্ক শূন্য হয়ে গেল। সবকিছু ছাপিয়ে তার কানে কেবল একটা মায়া জড়ানো ডাক বারবার বাজছে, নিশাদ বাবা, নিশাদ বাবা। গাইস,
ঘটনাটি পাঠিয়েছেন মারিয়া আক্তার মাতিন। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।